নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন গপ্পখোরের পর্দায় আর আমি আপনাদের হোস্ট সুদর্শন। আজও হাজির হলাম একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। প্রত্যেকবারের মতো আজও কিন্তু গল্পের শেষে থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প ডুমুরডাঙ্গার শুনশান রাত। এই গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। গল্পটি যদি আপনার ভালো লাগে আর নিয়মিত আপনি ভৌতিক গল্প শুনতে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত ডুমুরডাঙ্গার শুনশান রাত। বাংলা সেই সময়টা যেন এক বিভীষিকার নাম। সে বছর প্রকৃতি রুষ্ট হয়েছিল চরমভাবে। মাঠ ফেটে চৌচির, নদী পুকুর শুকিয়ে একেবারে কাঠ। গাছপালার সবুজটুকুও যেন খরায় দগ্ধ হয়ে কালচে বর্ণ ধারণ করেছে। মানুষের মুখে হাসি শুকিয়ে গিয়েছিল কবেই। তার বদলে লেগেছিল অনাহার আর মৃত্যুর ছাপ। গ্রামের পর গ্রাম জনশূন্য। যে কজন বেঁচে আছে তাদের চোখে কেবল শূন্যতা আর হাহাকার। এমন এক দুঃসহ সময়ে যখন বাঁচার শেষ প্রদীপটিও নিভু নিভু, এমনই এক পরিস্থিতিতে শম্ভু ঘর ছেড়েছিল। শম্ভুর ভিটেমাটি ছিল যমুনার কোলে, কিন্তু সে বছরও যমুনাও বিশ্বাসঘাতকতা করেছিল। ঘরে খাবার নেই, মাথার উপর ছাদ আছে বটে, কিন্তু সে ছাদ যেন শূন্যতার প্রতিধ্বনি। বাবা মা গত হয়েছেন বছরখানেক হলো। একমাত্র বোনটাকে কোনো মতে দুঃসম্পর্কের এক মামার বাড়িতে পাঠিয়েছিল সে। নিজেও চেষ্টা করেছিল কৃষিকাজ করে দুমুঠো অন্ন জোগাড় করতে, কিন্তু বারবার প্রকৃতির মার খেয়ে সেও হাল ছেড়েছিল। বেঁচে থাকার শেষ একরত্তি আশা আঁকড়ে শম্ভু বেরিয়েছিল এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। পথে পথে ঘুরতে ঘুরতে খিদে আর তৃষ্ণায় যখন শরীর অবসন্ন, তখন এক নতুন গ্রামের পথ ধরেছিল সে। জনশ্রুতি ছিল পশ্চিমে নাকি কিছু গ্রাম এখনো সবুজ আঁচল ধরে রেখেছে। সেখানে নাকি এখনো দুবেলা অন্ন জোটে। আর সেই ক্ষীণ আশার প্রদীপ জেলে শম্ভু হেঁটে চলেছিল সেই গ্রামের দিকে। না জানি সে প্রদীপ নিভে যায় পথেই। সেদিন ছিল খাঁ খাঁ দুপুর। সূর্য যেন সাক্ষাৎ অগ্নিগোলা হয়ে আকাশ থেকে আগুন ঝরাচ্ছে। মাটি ফেটে চৌচির, ধুলোর কণাগুলো যেন গগনে তাপ ছড়াচ্ছে। শম্ভুর মাথা ঘুরছে, তৃষ্ণায় গলা কাঠ, চোখের সামনে সব ঝাপসা লাগছে। শরীরটা টলছে, কিন্তু তবুও সে জোর করে পা টেনে চলেছে। এই গ্রামটার নাম ডুমুরডাঙ্গা। গ্রামে ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা শম্ভুকে গ্রাস করল। কোথাও কোনো পাখির ডাক নেই, কোনো শিশুর কলরব নেই, নেই কোনো মানুষের আনাগোনা। কেবল থমথমে এক শূন্যতা। কয়েকটা মাটির কুঁড়ে ঘর চোখে পড়ল, কিন্তু সেখানেও প্রাণের স্পন্দন নেই। দু একটা বাড়ির দাওয়ায় বা ঘরের ভেতর শয্যাশায়ী মুমূর্ষ চেহারার মানুষজন। তাদের শীর্ণ দেহগুলো যেন মৃত্যুর দিন গুনছে। বৃদ্ধ, যুবক, শিশু, সবার চোখেই এক নিদারুণ যন্ত্রণা। রোগ ব্যাধি আর অনাহারের যমদূতেরা যেন এই গ্রামটিকে নরকে পরিণত করেছে। শম্ভুর মনে হলো সে যেন এক জীবন্ত সমাধি ক্ষেত্রে এসে পৌঁছেছে। এই গ্রাম থেকে যদি জলটুকু না জোটে তবে তারও বুঝি শেষ। আশা প্রায় ছেড়েই দিয়েছিল শম্ভু, কিন্তু হঠাৎই কয়েকটা কুঁড়ে ঘর পেরিয়ে এসে সে এক আশ্চর্য দৃশ্য দেখল। গ্রামের এক প্রান্তে বাকি বাড়িগুলোর তুলনায় একটু ছিমছাম একটা মাটির বাড়ি, আর সেই মাটির বাড়ির দাওয়ায় বসে একজন লোক। তার শরীরটা বেশ সুস্থ সবল দেখাচ্ছে। শম্ভুর চোখে যেন হঠাৎ আলোর রেখা ঝলসে উঠল। টলতে টলতে সে এগিয়ে গেল লোকটির দিকে। গলা শুকিয়ে কাঠ, তাই কথা বেরোতে চাইছে না।
কোনো মতে ভাঙা ভাঙা স্বরে উচ্চারণ করল, দাদা দাদা, একটু একটু জল, অনুগ্রহ করে একটু 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 জল। লোকটি শম্ভুকে দেখে যেন তার মনের কথা বুঝে গেল। মুখের উপর এক রাশ সহানুভূতি নিয়ে বলল, আসুন আসুন, আমার দুয়ারে এসে খালি হাতে ফিরে যাবেন তা কি করে হয়? বসুন বসুন। তার কথায় ছিল এক অদ্ভুত আন্তরিকতা, যা শম্ভু এই কয়দিন কোথাও খুঁজে পায়নি। লোকটি শম্ভুকে দাওয়ায় বসতে দিল, আর মুহূর্তের মধ্যেই একটি মাটির ভাঁড় হাতে করে নিয়ে এলো। ভাঁড়ে ছিল শীতল জল। শম্ভু যেন অমৃত পেল। এক চুমুকে অর্ধেকটা শেষ করে ফেলল সে। সেই জলটুকু তার শুকনো প্রাণকে যেন নতুন করে জাগিয়ে তুলল। গলার তীব্র জ্বালাটা জুড়ালো। দেহের প্রতিটি কোষ যেন শীতল পরশ পেল। এই কয়েক ফোঁটা জলের জন্যই তো এতদিন সে প্রাণপণে ছুটে বেরিয়েছে। তৃপ্তির এক দীর্ঘশ্বাস ফেলে সে লোকটির দিকে তাকিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আমার প্রাণ বাঁচালেন। ধন্যবাদ দিতে হবে না, এ তো মানুষের ধর্ম। তা আপনি কে, কোথা থেকে আসা হচ্ছে শুনি? শম্ভু তখন সংক্ষেপে তার দুর্দশার কথা বলল। কিভাবে অনাহারে আর খরায় তাদের গ্রাম বিরান ভূমি হয়ে গেছে, কিভাবে বেঁচে থাকার শেষ চেষ্টা হিসেবে সে পথে নেমেছে। আমার আমার থাকার জন্য কটা দিন শুধু একটু জায়গা চাই দাদা। দেশের বাড়ির পরিস্থিতি এমন যে আপাতত সেখানে ফেরার উপায় নেই। আর খাবারের চিন্তা আপনাকে করতে হবে না, আমি নিজের খাবার নিজেই জোগাড় করে নেব। শম্ভুর কথায় ছিল আত্মমর্যাদা আর বাঁচার অদম্য স্পৃহা। লোকটি শম্ভুর কথা মন দিয়ে শুনল, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চিন্তা করবেন না, এ বাড়িতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই দেখুন, আমি একাই থাকি এ বাড়িতে। আমার বাবা মা নেই, স্ত্রী সন্তানও ছিল, কিন্তু তারা এখন এখানে নেই। লোকটির শেষ কথাগুলোয় কেমন যেন একটা বিষাদের সুর বেজে উঠল। শম্ভু বিষয় নিয়ে প্রশ্ন করতে গেল, তারা এখন এখানে নেই মানে? কিন্তু লোকটি সে কথায় কান দিল না। সরাসরি শম্ভুর চোখের দিকে তাকিয়ে বলল, আসুন আসুন, আপনার থাকার ঘরটা দেখিয়ে দিই। তারপর সে বাড়ির এক কোণে থাকা একটা ছোট্ট কুঁড়ে ঘরের দিকে ইশারা করল। ঘরটি নিতান্ত সাদামাটা, মাটির দেয়াল আর খড়ের ছাউনি। গ্রামের আর 10টা ঘরের মতোই সাধারণ, কিন্তু এই মুহূর্তে শম্ভুর কাছে সেটি ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। আজকালকার দিনে এমন মানুষ সচরাচর দেখা যায় না যে যে অন্য একজন মানুষকে খুব সহজে বিশ্বাস করে নেয়। শম্ভু বুঝল লোকটি তার ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাইছে না, কিন্তু এই মুহূর্তে তার কাছে বিশ্রাম আর আশ্রয়টাই সবচেয়ে জরুরি। সে মাথা নেড়ে সম্মতি জানাল। দিনের গনগনে তাপের পর রাত নামলে গ্রামের প্রকৃতি যেন এক ভিন্ন রূপ ধারণ করে। চারিদিকে এক গাঢ় অন্ধকার, যা শহর জীবনের কৃত্রিম আলোয় ঢাকা পড়ে না। আকাশে তারাদের মেলা বসে, তারা যেন একে অপরের সাথে প্রতিযোগিতা করে মিটিমিটি জ্বলে। সেই রাতেও আকাশ তারাদের আলোয় ঝলমল করছিল, কিন্তু গ্রাম জুড়ে ছিল এক চাপা নিস্তব্ধতা। ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ ছিল না। এই নিস্তব্ধতাই যেন রাতের গভীরতাকে আরো বাড়িয়ে তুলেছিল। আশুতোষবাবু রাতের বেলায় শম্ভুকে খানিকটা মুড়ি, একটু চিনি আর জল দিয়ে গিয়েছিলেন। দিনের পর দিন অনাহারে থাকার পর সামান্য মুড়িটাও যেন অমৃত মনে হয়েছিল শম্ভুর কাছে। সেই সামান্য খাবারটুকু খেয়েই সারাদিনের পথ হাঁটার ক্লান্তি
আর উপোসের অবসাদ মিলেমিশে একটা ঘুম নেমে এসেছিল তার চোখে। গভীর রাত। হঠাৎই একটা চাপা ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দে শম্ভুর ঘুমটা ভেঙে গেল। প্রথমটায় সে স্বপ্ন দেখছে ভেবেছিল, কিন্তু কানের কাছে সেই করুণ কান্নার সুরটা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। ধড়মড় করে উঠে বসল শম্ভু। চোখ কচলাতে কচলাতে সে বিড় বিড় করে উঠল, এত রাতে কে কাঁদে? তার শরীর হিম হয়ে এলো। এই জনমানবহীন গ্রামে, যেখানে দিনের বেলাও মানুষ খুঁজে পাওয়া ভার, সেখানে এত রাতে এমন কান্নার শব্দ। শম্ভু কান পেতে বোঝার চেষ্টা করল শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে। মনে হলো আশুতোষ বাবুর ঘরের দিক থেকেই যেন ফুপিয়ে ফুপিয়ে কান্নার সুরটা ভেসে আসছে। একটা অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে উঠল। ভয়ে ভয়ে সে ধীরে ধীরে বিছানা ছেড়ে নামল। ঘরের বাইরে পা রাখতেই রাতের শীতল হাওয়া তার গায়ে কাঁটা দিল। চারপাশ নিস্তব্ধ, কেবল সেই চাপা কান্নার সুরটা তখনও তার কানে বাজছে। শম্ভু সাবধানে পা ফেলে এগোতে লাগল। উঠোন পেরিয়ে আশুতোষ বাবুর কুঁড়ে ঘরটা দেখা যাচ্ছে, আর শব্দটা যেন সত্যি সেখান থেকেই আসছে। এক পা দুপা করে সে আরো কাছে গেল। তার মনের ভেতর দ্বিধা, কি হচ্ছে সেখানে? কেন কাঁদছে কেউ? সে কি আশুতোষ বাবুর কোনো আত্মীয়? কিন্তু আশুতোষ বাবু তো বলেছিলেন তিনি একাই থাকেন। এইসব ভাবতে ভাবতেই শম্ভু আরো কিছুটা এগিয়েছে। এমন সময় হঠাৎই কান্নার শব্দটা থেমে গেল। একেবারে থমকে গেল সব। শম্ভু দাঁড়িয়ে পড়ল। এক বিন্দু শব্দ নেই, যেন কেউ ছিলই না। শম্ভু অবাক হয়ে দেখল আশুতোষ বাবুর ঘরের ভেতর থেকে একটা হালকা আলোর জ্যোতি বেরিয়ে আসছে। নিশ্চয়ই তিনি জেগে আছেন। শম্ভুর মনে হলো ব্যাপারটা একবার দেখা উচিত। নিঃশব্দে সে আরো একটু এগিয়ে গেল ঘরের দরজার কাছে। দরজাটা সামান্য খোলা, ভেতর থেকে একটা ক্ষীণ আলো এসে বাইরে পড়ছে। শম্ভু খুব সাবধানে প্রায় নিঃশ্বাস বন্ধ করে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। ঘরের ভেতরের দৃশ্যটা দেখে শম্ভু থমকে গেল। আশুতোষ বাবু বিছানা ছেড়ে মেঝেতে বসে আছেন, আর তার কোলের উপর একটি পুতুল। পুতুলটি খুব সাধারণ, ওই 1 থেকে 1.5 হাত লম্বা, পরনে মলিন পুরনো একটি জামা। তার মুখটি কেমন যেন বিবর্ণ, মলিন। চোখ দুটি দেখে মনে হচ্ছে একসময় সেগুলির রং ছিল, কিন্তু এখন যেন প্রায় মুছে গেছে। পুতুলের মাথায় বেশ খানিকটা রুক্ষ চুলও লাগানো আছে, যা এলোমেলো হয়ে আছে। আশুতোষ বাবু পুতুলটিকে পরম যত্নে বুকে জড়িয়ে ধরে আছেন, যেন কোনো জীবন্ত শিশু। তার মুখখানা কেমন যেন করুণ, গভীর বিষাদে আচ্ছন্ন। তিনি যেন এক ঘোরের মধ্যে পুতুলটিকে দেখছেন। শম্ভুর মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেল, কেন তিনি এভাবে মেঝেতে বসে পুতুল কোলে নিয়ে আছেন? সে কিছুই বুঝতে পারল না। তারপরই তার মনে পড়ল আশুতোষ বাবু বলেছিলেন তার স্ত্রী সন্তান এখন তার সাথে নেই। হয়তো এটা তার মেয়ের খেলনা পুতুল। মেয়ের স্মৃতি আঁকড়েই তিনি এভাবে বসে আছেন।
এই অনাহার আর মৃত্যুর সময় মানুষজন যে কত রকম অস্বাভাবিক আচরণ করে তা তো শম্ভু নিজেই দেখেছে। এমনটা হতেই পারে। শম্ভু এই ঘটনাটাকে নিতান্তই সাধারণ একটা ঘটনা মনে করল, কোনো রহস্য খুঁজতে চাইল না। সে ধীরে ধীরে পিছু হটল। পা টিপে টিপে নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। আবারও সে নিজের শয্যায় গিয়ে শুয়ে পড়ল। যদিও তার চোখ থেকে ঘুমের রেশ প্রায় উধাও হয়ে গেছে, তবুও সে চোখ বুজে থাকার চেষ্টা করল। রাতের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে এলো, আর সেই নিস্তব্ধতায় আশুতোষ বাবুর পুতুলের রহস্যটুকু যেন মিশে গেল। পরদিন সকালে শম্ভু যখন আশুতোষ বাবুর সাথে কথা বলতে গেল, রাতের সেই অদ্ভুত দৃশ্যটা তার মনে তখনও তাজা। সংকোচের সঙ্গে সে পুতুলের কথা পারতেই আশুতোষ বাবু এক মুহূর্ত দেরি না করে বলে উঠলেন, আপনি ভুল কিছু দেখেছেন। আমার পুতুলের ব্যবসা আছে। এই দেখুন, কিছু পুতুল বানানো ছিল, সেগুলোকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম। এই বাজারে তো বিক্রি বাট্টা একেবারেই বন্ধ, কোথাও কোনো হাট বসছে না, বাজারে মানুষের আনাগোনা নেই। বানানো পুতুলগুলো ঘরে থেকে থেকে নষ্ট হচ্ছে, তাই একটু গোছগাছ করে রাখছিলাম। হয়তো আপনি তখনই আমাকে দেখেছেন। শম্ভু আশুতোষ বাবুর কথা শুনে খানিকটা স্বস্তি পেল। মনে মনে ভাবল, হ্যাঁ, তবে তাই হবে হয়তো। আমারই কিছু শোনার ভুল হয়েছিল বোধহয়। বাইরে বেরোনোর জন্য প্রস্তুত হতে হতে সে বলল, যাই হোক, আমি একটু বেরোচ্ছি। পশ্চিমের গ্রামগুলোতে সত্যি মহামারী এসেছে কিনা সেটা জানতে হবে, আর যদি কিছু খাদ্য সামগ্রী জোগাড় করতে পারি। এই বলে শম্ভু বেরিয়ে পড়ল। কিন্তু তার কপালে অন্য কিছুই লেখা ছিল। আগের দিন পথ চলতে চলতে তার জুতোটা ছিঁড়ে গিয়েছিল, তাই আজ বাধ্য হয়ে খালি পায়ে হাঁটতে শুরু করেছিল সে। কিন্তু মাইলখানেক পথ চলার পর হঠাৎ ঘটল বিপত্তি। রাস্তার উপর পড়ে থাকা একটা ভাঙা কাঁচের টুকরোর উপর পা পড়ে যায় তার। তীব্র যন্ত্রণায় শম্ভু কুঁকড়ে ওঠে। পাটা কেটে বেশ গভীর ক্ষত তৈরি হয়েছে, রক্ত ঝরতে শুরু করেছে অনর্গল। এই অবস্থায় আর এক পাও এগোনো সম্ভব নয়। বাধ্য হয়ে শম্ভু আবার আশুতোষ বাবুর বাড়ির দিকে ফিরল। অবশ্য এবার তাকে আসতে হলো খোঁড়াতে খোঁড়াতে। আর বাড়িতে ফিরতেই আশুতোষ বাবু শম্ভুকে দেখে পঞ্চত্ব হয়ে গেলেন। তার চোখে মুখে উদ্বেগ। আরে কি হয়েছে? কি করে কাটলো পা? এ তো অনেকটা কেটে গেছে। শম্ভু ঘটনার বিবরণ দিতেই আশুতোষ বাবু আর দেরি করলেন না। তৎক্ষণাৎ বাড়ির ভেতর থেকে কিছু লতাপাতা আর একটি পাথরের বাটি নিয়ে এলেন। লতা পাতাগুলো বেটে এক ধরনের কাঠ তৈরি করলেন। তারপর আলতো করে শম্ভুর ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। প্রলেপটার একটা অদ্ভুত শীতলতা ছিল, যা শম্ভুর তীব্র জ্বালা অনেকটা কমিয়ে দিল। আশুতোষ বাবুর এই নিদারুণ যত্নে শম্ভুর মন কৃতজ্ঞতায় ভরে উঠল। এই কঠিন সময়ে এমন একজন মানুষের আশ্রয় পাওয়া, যিনি শুধু আশ্রয় দেননি, বরং তার বিপদে পাশে দাঁড়িয়েছেন, এমনটা স্বপ্নেও ভাবেনি শম্ভু। আশুতোষ বাবুর প্রতি তার কৃতজ্ঞতার আর অন্ত রইল না। তখন ভর দুপুর। গ্রামের উপর ঝাঁঝালো সূর্যের তীব্রতা যেন আরো বেড়ে গেছে। মাটি ফেটে চৌচির, গাছের পাতাগুলো যেন রোদের তাপে কুঁকড়ে গেছে। শম্ভু দাওয়ার একপাশে শুয়েছিল। পায়ের ব্যথায় তার চোখ বুজে আসছিল। হঠাৎই তার নজর গেল ঘরের দরজার চৌকাঠের দিকে। সেখানে একটা সাদা রঙের ময়লা কাপড় ঝুলছে, যা দিনের বেলায় তার চোখে পড়েনি।
আর সেই কাপড়ের ঠিক পিছনেই যেন একটা আবছা কালো অবয়ব। শম্ভুর বুকটা ছ্যাঁত করে উঠল। কেউ দাঁড়িয়ে আছে কি? আবছা অবয়বটা যেন একটা ছোট বাচ্চার মতো দেখাচ্ছে। শম্ভু কৌতূহলবশত জিজ্ঞেস করল, কে 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 ওখানে? কিন্তু আশ্চর্য, কোনো জবাব এলো না। শম্ভুর মনে একটা চাপা আতঙ্ক দানা বাঁধতে শুরু করল। সে আবার প্রশ্ন করল, কে আছো? উত্তর দাও। কিন্তু এবারও কোনো উত্তর নেই। শুধু পরিবর্তে ভেসে এলো একটা ফোঁপানির মতো হালকা কান্নার শব্দ। শব্দটা এত মৃদু যে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে যেন। তবুও শম্ভুর কানে তা খুব স্পষ্ট হয়ে ধরা পড়ল। নিস্তব্ধ দুপুরে সেই ফোঁপানির শব্দে শম্ভুর লোম খুব খাড়া হয়ে উঠল। তার মনে হলো কেউ যেন তার সঙ্গে লুকোচুরি খেলছে। এই নিস্তব্ধ জনশূন্য গ্রামের দুপুরবেলায় এমন রহস্যময় ঘটনা তাকে ভাবিয়ে তুলল। শম্ভু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পাটা তখনও ব্যথা করছে। সে খোঁড়াতে খোঁড়াতে দরজার দিকে এগিয়ে গেল। তারপর এক ঝটকায় পর্দাটা সরিয়ে দিতে শম্ভু যা দেখল তাতে তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। সামনেই মাটির উপর দাঁড় করানো রয়েছে একটা কাঠের পুতুল। উচ্চতায় ফুট 1.5 মতো হবে। গতকাল রাতে আশুতোষ বাবুর ঘরে সে ঠিক এই পুতুলটাকেই দেখেছিল। পুতুলটার পরনে সেই মলিন নোংরা জামা কাপড়, মাথার রুক্ষ চুলগুলো এলোমেলো, মুখটা কেমন যেন ফ্যাকাশে আর বিবর্ণ। কিন্তু শম্ভু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল। পুতুলটার অন্যান্য সমস্ত কিছু স্বাভাবিক মনে হলেও এখন চোখ দুটো যেন বড়ই জীবন্ত, যেন ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই যেন পুতুলটা কথা বলে উঠবে বা নড়ে চড়ে উঠবে। এক জোড়া নিষ্প্রাণ চোখ যেন তার দিকে গভীর কৌতূহল নিয়ে চেয়ে আছে। শম্ভু কাঁপা কাঁপা হাতে পুতুলটাকে তুলে একপাশে রেখে দিল। তারপরে এসে ঘরের এক কোণায় বসল। পকেট হাতড়ে দেখল বিড়ির প্যাকেটে শেষ 2টো বিড়ি ছিল। তার মধ্যে থেকেই একটা বের করে নিয়ে দেশলাই জেলে ধরালো। বিড়ি টানতে টানতে তার বোনের কথা মনে পড়ল। কেমন আছে সে কে জানে। যদি সে পশ্চিমের এমন কোনো গ্রাম খুঁজে পায় যেখানে সবুজের সমারোহ আছে, তাহলে সে দ্রুত বোনকে নিয়ে সেখানে চলে যাবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত সে আর এই গ্রামে ফিরবে না। এসব কথাই সে ভাবছিল এতক্ষণ। হাতে নিভে আসা বিড়িটার শেষ অংশ জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে সে ঘুরে দাঁড়াতেই বুকটা ধড়াস করে উঠল তার। তার পা দুটো যেন কেঁপে উঠল মুহূর্তের জন্য। সেই পুতুলটা যেটা সে একটু আগে তুলে দরজার একপাশে রেখে এসেছিল, এখন সেটা তার বিছানার উপর এক কোণায় দাঁড়িয়ে আছে। শম্ভুর সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মনে এক ভয়ঙ্কর দুশ্চিন্তা আর ভয়ের উদয় হল। এ কেমন ঘটনা? পুতুলটা নিজে নিজে বিছানায় এলো কিভাবে? তবে কি আশুতোষ বাবুর কথা মিথ্যা ছিল? এই পুতুলের মধ্যে কি তবে কোনো আত্মা আছে? শম্ভুর শরীর ভয়ে কাঁপতে শুরু করল। তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন
এক অশুভ শক্তির উপস্থিতি টের পাচ্ছিল। শম্ভু ভয়ে সিঁটিয়ে গিয়ে পিছনে যেতেই পুতুলটা সামান্য নড়ে উঠল। তার মনে হলো পুতুলের চোখ দুটি যেন আরো জ্বলে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আর ঠিক তখনই পুতুলটা ধীর পায়ে বিছানার কোণ থেকে এগিয়ে শম্ভুর দিকে আসতে শুরু করল। কাঠের পুতুলের সেই খটখট শব্দ যেন শম্ভুর কানে মৃত্যুর পদধ্বনির মতো মনে হলো। তারপর ঘটল আরো একটা বীভৎস ঘটনা। পুতুলটার দু চোখের কোণ বেয়ে রক্তের ধারা নেমে আসতে লাগলো। সেই রক্তের ধারা প্রথমে ধীর গতিতে, তারপর তার বেগ ক্রমশই বাড়তে লাগলো। যেন চোখ দিয়ে অশ্রু জল নয়, রক্ত নদী বয়ে চলেছে। ভিজে উঠছে বিছানার চাদর, আর একটা বিশ্রী পচা আষ্টে গন্ধে ভরে উঠছে ঘরের ভেতরকার পরিবেশ। শম্ভু নিজেকে আর ধরে রাখতে পারল না। সে তীব্র চিৎকার করতে করতে বেরিয়ে এলো। খোঁড়াতে খোঁড়াতে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে উঠোনে গিয়ে পৌঁছল। পেছনে পুতুলটা দাঁড়িয়ে রইল তার নিষ্প্রাণ আর জীবন্ত চোখ নিয়ে। সেই বিভীষিকাময় মুহূর্তটি পেরিয়ে শম্ভু আর সাহস করে সেই ঘরে পা রাখেনি। যেভাবে হকচকিয়ে চিৎকার করতে করতে সে বাইরে বেরিয়ে পড়েছিল, ঠিক সেইভাবেই দৌড়ে এসে উঠোনের এক পাশে একটা বাঁশের খুঁটির পাশে এসে বসে পড়ে। সমস্ত দিন সূর্য মাথার উপর তপ্ত তীরের মতো নেমে এসেছে, অথচ তার চোখে কেবল অন্ধকার। ঘরে ফিরতে সাহস পাচ্ছে না। সেই চোখ দুটি তাকে কিছুতেই পিছু ছাড়ছে না। সেই ফোঁপানি, সেই দাঁড়িয়ে থাকা, সেই চোখ দিয়ে রক্ত, সব যেন মনের মধ্যে ঠাসা হয়ে রয়েছে। আরো আশ্চর্যের কথা, আশুতোষ বাবুরও আর দেখা নেই। রান্নাঘরে কিছু নেই, উঠোন নিস্তব্ধ। কোথায় গেলেন লোকটা? আবার কি কাজে বেরোলেন, নাকি এই পুতুলের কাণ্ড তারই কোনো সাজানো পরিকল্পনার অংশ? নাকি ওই লোকটাই আদতে মানুষ নয়? নানান চিন্তা এসে হিংস্র ঝাঁকের মতো ভিড় করেছিল শম্ভুর ক্লান্ত মাথায়। দিন গড়িয়ে যখন সন্ধ্যা নামতে শুরু করল, স্নিগ্ধ আলোর আভায় চারপাশে শুকিয়ে যাওয়া গাছগাছালির ছায়া যেন আরো দীর্ঘ ও ভীতিকর হয়ে উঠল। আর ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা পা টিপা শব্দ, আর তার সঙ্গে একটি চাপা হাসি। শম্ভু চমকে তাকালো। দরজার গলির ফাঁক দিয়ে দেখতে পেল এক হাতে বাঁশের লাঠি আর অন্য হাতে ঝুলন্ত এক রক্তমাখা বনমোরগ নিয়ে ঘরে প্রবেশ করছে আশুতোষ বাবু। গায়ে মলিন ধুতি আর গলা দিয়ে একরকম জয় জয়কার হাসি। আরে কি হলো মশাই, এমন মন মারা হয়ে এইভাবে বসে আছেন কেন? সারাদিনে কিছু দানা পানি খেলেন তো? আমি তো আপনাকে বলেছিলাম টেবিলের ওপর মুড়ি রাখা আছে। কি কেমন যেন লাগছে আপনাকে, মুখটা শুকিয়ে কাঠ। শম্ভু কিছু বলছিল না। তার শরীর যেন নিথর, চোখের পাতা ভার হয়ে এসেছে। তবু চোখ দুটো স্থির তাকিয়ে রইল আশুতোষের মুখের দিকে। শেষমেশে কাঁপা গলায় সে বলে উঠল, ওই 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 পুতুলটা আমি আবার দেখেছি। ফোঁপাচ্ছিল, ওর চোখ দিয়ে জল নয় রক্ত বের হচ্ছিল। আমি দেখেছি, হাঁটছিল। সত্যি করে বলুন ওই পুতুলটা কি শুধু পুতুল? কি ওটা? শব্দগুলি যেন নিজেই তার মুখ থেকে বেরিয়ে পড়ল। একটার পর একটা প্রশ্ন, গলায় আতঙ্ক আর অবিশ্বাসের এক অদ্ভুত মিশেল।
এক মুহূর্তের জন্য আশুতোষবাবু থেমে গেলেন। তার চোখে আর হাসির ঝিলিক নেই, মুখের রেখাগুলো যেন মুহূর্তে কুঁচকে গেল। তিনি পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর এক দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আপনি তাহলে ব্যাপারটা দেখেছেন। আচ্ছা, মিথ্যে বলবো না, আপনার সামনে কিছু লুকিয়ে লাভ নেই কোনো। কিন্তু এখন নয়, দীর্ঘদিন প্রায় অনাহারে ছিলাম, শরীরে বল নেই। এই বনমোরগটা আজকের ঈশ্বরের দান। আসুন আসুন, দুজনে মিলে রান্না করি। পেট ভরলে মনও হালকা হয়, তারপর কথা হবে। শম্ভুর মনে শত দ্বিধা থাকলেও তার শরীর বলছিল কিছু খাওয়ার প্রয়োজন। পেট চুইয়ে পড়ছে, হাত পা কাঁপছে। রাত তখন ঠিক 9টার কাছাকাছি। দিনমানে নিষ্প্রাণ নিস্তব্ধতা যেন রাতে এসে আরো ভারী হয়ে উঠেছে। বাতাস নেই, আলো নেই, শব্দ নেই, শুধু গলা শুকনো কুকুরের মতো ঘুরে বেড়ানো কিছু ছায়া, আর আশেপাশে অসংখ্য ঝিঁঝি পোকার ঘরঘরে শব্দ। এমনকি রাস্তায় ঘুরে বেড়ানো অনাহারী কুকুরগুলোর মুখ থেকেও কোনো শব্দ বেরোচ্ছে না। সবাই যেন কারা এক ভয়কে গিলেছে, ভিতরে ভিতরে চেপে রেখেছে। রান্নাঘরের এক কোণে পুরনো মাটির উনুনে জ্বলছে আগুন। তার শিখা মাঝে মাঝে নড়ে উঠছে শ্বাসের মতো। আশুতোষবাবু ধৈর্য করে এক এক করে বনমোরগের টুকরোগুলি ঝলসে তুললেন। কিন্তু শম্ভুর মনে শান্তি নেই, তার মনটা আনচান করছে। ভিতরে কোথাও অস্থির একটা আওয়াজ, একটা হুঙ্কার যেন পায়ের নিচে লুকিয়ে আছে। হাসি মুখে আশুতোষবাবু বললেন, আরে খেয়ে নিন মশাই, ভয় পেলে চলবে না। আমি যতক্ষণ আছি আপনি নিরাপদ। এই বলে নিজে একটা মাংসের টুকরো হাতে তুলে মুখে পুড়ে নিলেন। তারপর গলায় ঢেলে দিলেন ভাঙা মাটির গ্লাসের জল। একটি দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, এই পুতুলগুলো কিন্তু খেলনা নয় মশাই, এদের কিছু কিছু শরীর থাকে কাঠের, আর কিছু শরীর মৃত মানুষের আত্মার। অনেক কিছু আছে যা মানুষ বোঝে না, অবশ্য না বোঝারই কথা। আকাশের গায়ে তখনও অন্ধকারের ঘন সুতোর আঁচড়। উনুনের আঁচ একধারে নিভে এলেও রান্না করা সেই বনমোরগের গন্ধ এখনো ছড়িয়েছিল উঠোনে। কিন্তু শম্ভুর তখন মনে গন্ধ নয়, ঘ্রাণ নয়, শুধু একটাই অনুভব, কোনো এক অপার্থিব যন্ত্রণার গহ্বর তাকে গিলে নিচ্ছে ধীরে ধীরে। আশুতোষবাবু মুখে একটা স্তব্ধতা নিয়ে কাঠের মাচার ধারে বসেছিলেন। কিছুক্ষণ আগেও যিনি ছিলেন হাসি মুখে আতিথ্যবান, তিনি এখন যেন মাটির প্রস্তর মূর্তি। হঠাৎ এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিনি বলা শুরু করলেন, আপনার যা দেখা হয়েছে সেটা স্বপ্ন নয় মশাই, সেটা একটা কাহিনী, আমার জীবনের সব থেকে রক্তাক্ত অধ্যায়। আপনি শুনতে চাইলে বলি। শম্ভু মাথা নাড়ল অভিমন্ত্রিতের মতো। তার কণ্ঠ ধীরে ধীরে অতীতে ফিরল। আমি প্রথম বিয়ে করি বছর 20 আগে। মেয়েটির নাম ছিল গায়ত্রী। কি বলবো, যেন ঠাকুরই পাঠিয়েছিল তাকে আমার জীবনে। দুর্ভাগ্যজনকভাবে বিয়েটা হয়েছিল একটা দুর্ঘটনার প্রেক্ষিতে। এক বন্যার দিনে
গ্রামের এক ঘাটে গায়ত্রীকে আমি মৃত্যুর মুখ থেকে টেনে তুলেছিলাম। এরপর ঘরে ফিরিয়ে দেওয়ার সময় তার বিধবা মায়ের মুখে আমি শুনেছিলাম, ভালো মানুষের ঘরে যদি মেয়েটা ঠাঁই পায় তবে বেঁচে থাকবে। ওই দিন আমি নিজেকেই প্রতিজ্ঞা করেছিলাম, আমি ওর ছায়া হব, তার আশ্রয় হব। 1 বছরও হয়নি গায়ত্রী গর্ভবতী হলো, আর তারপর আমাদের মেয়ে এলো পৃথিবীতে। আমি নাম রেখেছিলাম ওর মেঘলা, কিন্তু সেই খুশি বেশি দিন সইল না। প্রসবের সময় অতিরিক্ত রক্তপাতে আমার গায়ত্রী চলে গেল। একটা সদ্যজাত মেয়ে, একা ঘর, শোক। আমি ভেঙে পড়েছিলাম। তখনই সমাজ, প্রতিবেশীরা চাপে ফেলল। একটা শিশুকে একা মানুষ করা যায় না, একটা মেয়ে ছেলের যত্ন লাগে। আমি অনেক ভেবে চিনতে শেষমেশ 2বার বিয়ে করলাম। মেয়েটির নাম ছিল বীণা। গরিব ঘরের মেয়ে, বিধবা, নিজের পরিবার নেই। আমি ভেবেছিলাম আমার মেঘলার মুখ দেখে ওর মধ্যে একটা মা জাগবে, কিন্তু ভুল ভেবেছিলাম। প্রথম সব ঠিকই ছিল। বীণা রান্না করত, খেয়াল রাখত। মেঘলা একটু বড় হলে স্কুলেও ভর্তি করালাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম বীণা ওকে একটুও সহ্য করতে পারে না। হাসলে খেঁকিয়ে ওঠে, খেললে বকাঝকা করে। আমি থামাতে চেষ্টা করতাম, কিন্তু ততদিনে সংসারের দায়ে আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার সারা শরীরে ব্যথা, বুক ধড়ফড় করে মাঝে মাঝে। দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছিলাম। বীণা তখনও সন্তানের আশা করছিল, কিন্তু ওর গর্ভে কিছুই এলো না। আর সেই হতাশা যেন বিষ হয়ে গেল তার চোখে। মেঘলা তখন 8 বছরের। সেদিন সন্ধ্যাবেলায় সে স্কুল থেকে ফিরছিল। আমি শুনতে পেলাম তার কাঁপা গলা, বাবা, মা এক কাকুকে পুকুর ঘাটে জড়িয়ে ধরেছিল। ওরা কি খেলা করছিল? আমি থমকে গেলাম। আমার বুকের ভিতরটা যেন কেঁপে উঠল। তুই কি দেখেছিস মেঘলা? হ্যাঁ, ও বলল, আমি নীলুদের পুকুর পাড়ে খাগের কলম আনতে গিয়েছিলাম। মা ওই কাকুকে জড়িয়ে ধরে হাসছিল। আমি পালিয়ে এসেছি। মা আমাকে দেখে ফেলেছিল, বলেছিল কাউকে বললে আমাকে মেরে ফেলবে। এইবার আশুতোষ বাবু থামলেন, কিছুটা নিঃশ্বাস নিলেন, তারপর নিচু স্বরে বললেন, আমি শুনেই বুঝে গিয়েছিলাম বীণা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আমি চুপ করে গেছিলাম, কোনো কথা বলিনি সেদিন। পরদিন সকালে মেঘলাকে ডাকতে গিয়ে দেখলাম সে নেই। না বিছানায়, না উঠোনে, কোথাও নেই। আমি 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 পাগলের মতো খুঁজেছি, জঙ্গল, পুকুর, চাষের জমি, কিন্তু শেষে এক পরিত্যক্ত বাঁশ বনের ভেতরে একটা পচা ঝোপে পেলাম আমার মেয়ের মৃতদেহ। মুখটা থ্যাতলানো, হাত ভাঙা, চোখ দুটো উপড়ে নেওয়া। ওর ছোট্ট হাতে ছিল একটা পুতুল, যেটা ওকে একবার জন্মদিনে আমি নিজের হাতে তৈরি করে বানিয়ে দিয়েছিলাম। কে করলো বুঝছিলাম না তখন, কিন্তু বুক বলল এ বীণার কাজ।
ঘর তখন নিঃশব্দ, কেবল কুপির আলোয় আশুতোষের মুখ স্পষ্ট, কাঁপা, নিঃসার আর নির্জীব। বিনা পালিয়ে গেছিল কোথায় জানি না। আমি কেবল জানি আমার মেঘলা, আমার ছোট্ট পাখিটা এখন কেবল এই পুতুলের মধ্যে বাঁচে। হ্যাঁ, আপনি যেটা দেখেছিলেন ওই পুতুলটাই মেঘলা। তিনি থেমে গেলেন, আর ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ ঠুক ঠুক একটা শব্দ এলো, যেন কাঠের কিছু দরজায় ধাক্কা দিচ্ছে। শম্ভুর বুকটা ধক করে উঠল। শম্ভু আচমকা অনুভব করল যেন কেউ তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা গা ছমছমে হাওয়া, শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। ধীরে ধীরে সে ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো। তার কণ্ঠনালী শুকিয়ে গেল, চোখ বিস্ফারিত। মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে সেই কাঠের পুতুলটা, মাটির উপর রাখা নয়, যেন 2 পা মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। শরীর থরথর করে কাঁপতে লাগলো শম্ভুর। সেই কাঠের গায়ে পচা কাঁচা রক্তের দাগ, আর তার ছোট ছোট চোখ দুটি যেন তীক্ষ্ণ পেরেক। চোখে রক্তবর্ণ ঝিলিক, আর ঠোঁটে এক অসহ্য বিকৃত হাসি। বাতাস থেমে গেছে, যেন ঝিঝিরাও থেমে গেছে সেই মুহূর্তে। ভগবান! শম্ভুর মুখ দিয়ে অস্ফুটভাবে বেরিয়ে এলো। ভয় পাবেন না। আশুতোষ বাবুর গলা কাঁপল না। তিনি স্থির চোখে তাকিয়ে রইলেন পুতুলটার দিকে। ও আমার মেয়ে মেঘলা, ওর ভেতরেই এখন ওর অস্তিত্ব। ও ফিরে এসেছে প্রতিশোধের আগুনে জ্বলা এক আত্মা হয়ে। শম্ভু স্তব্ধ আর হতবাক। আশুতোষ বাবু একটু এগিয়ে গিয়ে নিঃশ্বাস ছেড়ে বললেন, ভেবেছিলাম কাউকে আর বলবো না, কিন্তু আজ এই পরিস্থিতিতে আর লুকিয়ে রাখার মানে হয় না। আলো ম্লান, আগুন নিভে যাচ্ছে ধীরে ধীরে। ছায়ারা লম্বা হয়ে পড়ছে ঘরের দেয়ালে। আশুতোষ বাবু এক টানা তাকিয়ে রইলেন আগুনের দিকে। তারপর ধীরে ধীরে বলে উঠলেন, কয়েক বছর কেটে গেছে, আমি নিজেকে, নিজের অস্তিত্বকে ভুলে গেছি। তারপর একদিন একদম অপ্রত্যাশিতভাবে ওকে আবার দেখলাম গ্রামের মেঠো রাস্তায়। একটা ফালতু বস্তায় মোড়া শরীর, উন্মাদ, চুল জট পাকানো, গায়ে দুর্গন্ধ। আমি 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 চিনতে ভুল করিনি। ওই তো বিনা। বিনা? বিনা তুই? আমি চিৎকার করেছিলাম, কিন্তু সে চুপ। নিজের নামও জানতো না। এক অচেনা চোখে তাকালো আমার দিকে, শুধু করুণা ভরা নয়, ভয়ে কাঁপা। আমি কিছু বলতে যাব তার আগেই ও পালিয়ে গেল। তার কয়েকদিন পর গ্রামের লোকেরা বলল, নীলুদের পুকুর পাড়ে নাকি একটা পাগলিনীর মৃতদেহ পাওয়া গেছে। আমি ছুটে গেলাম, দেখলাম মুখের ভেতরে রক্ত, ঠোঁটে কাঁচের টুকরো গাঁথা, পাশেই একটা ভাঙা কাঁচের বোতল। সে বোতলটা চিবিয়ে খেয়েছে। ওটাই মেঘলার বোতল ছিল। আমি শখ করে হাট থেকে কিনেছিলাম বোতলটা। মেঘলা ছোটবেলায় ওটাতে করে দুধ খেত। আমি বুঝলাম
ওকে মাপ করেনি মেঘলা। বিনা শেষ পর্যন্ত ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছে। জানেন তো শম্ভু বাবু, আমি আমি আজও আমার প্রথম স্ত্রীকে স্বপ্নে দেখি, আর আমার ছোট্ট মেঘলাকে। যেদিন ওর হাতে প্রথম পুতুল তুলে দিয়েছিলাম, ও বলেছিল, বাবা, এটা আমার বন্ধু হবে। কে জানতো সেই পুতুলের ভেতরেই সে একদিন নিজেকে বাঁচিয়ে রাখবে। আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা, একটু শান্তি, কিন্তু বিনা সব শেষ করে দিল। আমার স্ত্রী চলে যাবার পর আমার মেয়েটাকে কেড়ে নিল। আমাকেও ছায়ার মতো বেঁচে থাকতে শিখিয়ে দিল। আগুন নিভে গেছে। দূরে শিয়ালের ডাক, সঙ্গে ঝিঁঝির কর্কশ আর্তনাদ যেন আরো গভীর করে তোলে সেই শোকের মুহূর্ত। আর সেই অন্ধকারের মধ্যে কাঠের পুতুলটা দাঁড়িয়ে থাকে, ভাসমান, নিস্তব্ধ, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। শম্ভু একেবারে স্তব্ধ। তার চোখের কোণে এক বিন্দু অশ্রু চিকচিক করে ওঠে, না দুঃখে না করুণায়। এক অভাবনীয় অনুভবের স্রোতে ভেসে যাচ্ছে সে। এতক্ষণ যাদের কথা শুনল, যাদের ছায়া অনুভব করল, যারা বেঁচে থেকেও মৃত, মৃত হয়েও থেকে গেছে বেঁচে, তাদের ভার যেন তার কাঁধে এসে পড়েছে। আর ঠিক তখনই মৃত প্রায় ধরিত্রীর বুকের উপর অশুভতা আর খরার আঁধারকে চিড়ে প্রথম এক ফোঁটা জল পড়ল, তারপর আরো এক ফোঁটা। ধীরে ধীরে ছুঁয়ে গেল মাটি, ছুঁয়ে গেল মরণ রোগে ক্লান্ত বাতাস। যেন সেই জল বয়ে আনছে দূর কোনো আশ্রয় থেকে শান্তির সুর। খরা ভূমির হৃদয়ে বৃষ্টির এই পরশ যেন হাজার বছর পর ফিরে আসা প্রার্থনার প্রতিধ্বনি। এক ফোঁটা এসে পড়ে আশুতোষ বাবুর কাঁধে, তারপর তার বুকের ঠিক মাঝখানে। যেন সেই জলের প্রতিটি কণা তার বুকের গভীরে জমে থাকা দুঃখ, অনুতাপ আর দহনকে এক টুকরো করে ধুয়ে মুছে নিচ্ছে। তিনি চুপ করে দাঁড়িয়ে থাকেন, চোখ দুটি বন্ধ করে রাখেন এক মুহূর্ত। তারপর হালকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, আজ মনটা শান্তি পেল শম্ভুবাবু। এই কথাগুলো অনেক দিন ধরেই জমেছিল বুকের মধ্যে। ভাবতাম একদিন কারোর সামনে বলবো, কিন্তু কারোর সামনে বসে চোখে চোখ রেখে বলা হয়ে ওঠেনি। আপনি আজ এসে আমার বুকের পাথরটা তুলে নিয়ে গেলেন। অনেক দিন পরে, অনেক বছর পরে মনটা একটু হালকা লাগছে। কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে জানি না। আপনি আমার কুটিরে এসেছেন, কথা শুনেছেন, বিশ্বাস করেছেন, আর দেখুন বৃষ্টি এসেছে। তার গলার স্বরে এক অপার প্রশান্তি। চারপাশে ধুয়ে যাচ্ছে মাটি, কুঁচকে যাওয়া চাষের জমি যেন একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছে। দূরের মাঠে এক নির্জীব বক ডানাগুলি মেলে দেয়। এইবার বৃষ্টি হবে। আশুতোষবাবু হালকা হাসেন। ফসল হবে, সবুজে ভরে যাবে চারিদিক। মানুষের মনে আর দুঃখ থাকবে না, নতুন করে বাঁচবে গ্রাম। হয়তো হয়তো আপনিও কাল সকালে ফিরে যাবেন আপনার নিজের গ্রামে। ও হ্যাঁ, আপনার না একটা ছোট বোন আছে, তাকে গিয়ে বলবেন
মেঘলার ওই পুতুলটার কথা। বলবেন বাবা মেয়ের মধ্যে টান ভীষণ প্রবল হয়, তা সব শেষ হয়ে যাওয়ার পরেও ফিরে আসে। আর যাদের ভালোবাসা কেড়ে নেয় সমাজ, তারা ঠিক একটা পথ খুঁজে নেয় ফিরে আসার। এইটুকু বলে মাটির দিকে তাকিয়ে নীরবে বসে পড়েন আশুতোষ। তার গাল বেয়ে নেমে আসা বৃষ্টির জলের ফোঁটা মিশে যায় কণ্ঠে জমে থাকা কান্নার স্রোতের সঙ্গে। শম্ভু কিছুই বলে না, শুধু চুপচাপ বসে থাকে তার সামনে। বৃষ্টির জল পড়ছে টুপটাপ করে, কিন্তু তারা কেউই সেখান থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করে না। বৃষ্টিতে দুজনের শরীর ভিজে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে সেই ভেজা যেন কোনো প্রায়শ্চিত্ত, কোনো চিরন্তন স্নান, যা মুছে দিচ্ছে জমে থাকা দুঃখের ধুলো। আকাশ যেন নেমে এসেছে সেই খড়ি কুটিরের ছাউনিতে। দূরে বিদ্যুৎ একবার হালকা ঝলকে জানিয়ে দেয় সবকিছু শেষ হলেও কিছু স্মৃতি থেকে যায়। আর সেই স্মৃতির মাঝে শম্ভু তাকিয়ে থাকে মাটির দিকে, আশুতোষের নীরবতার দিকে, আর সেই কাঠের পুতুলের দিকে, যার চোখে আগুন নেই, কেবল এক শীতল বিশ্রাম। শুনলেন ডুমুর ডাঙার শুনশান রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং অবশ্যই এই ধরনের গল্প বারবার শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পের নায়ক শম্ভু সে কিসের সন্ধানে কোন দিকে যাত্রা শুরু করেছিল? খুবই সহজ একটা প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার পুরো নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি অবশ্যই আগামী গল্পে ঘোষণা করব। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভয়ের গল্পের সাথে আগামী এপিসোডে। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।